আমার আলাদিন, জাবিন ফুরকান, পর্ব সংখ্যা 18। রাস্তা ধরে গাড়ি এগিয়ে যাচ্ছে। ড্রাইভারের পাশে সিটে বসে আছে সুগন্ধা, পিছনের সিটে ইরাম, তার কোলে ইজান চুপটি করে বসে নিজের হাতে ধরা একটা ছোটো খেলনা দিয়ে খেলছে। প্রায় অনেকটা পথই গাড়ি চলল নিঃশব্দে। তারপর হঠাৎ মুখ খুলল সুগন্ধা। আপনি কিছু মনে করেন না পা? আসলে বড় সাহেব লোকটা একটু অমনি। ইরাম ছেলের উপর থেকে চোখ সরিয়ে সুগন্ধাকে দেখলো। ঠোঁটে অতি মৃদু হাসি মেখে বলল, মনে না করার মতোই কাজ তো খালু করেনি, তবে আমি ফাঁকা বলিতে বিশ্বাসী নয়। প্রতিবাদী হওয়া উচিত কাজের মাধ্যমে। পরক্ষণে কথা ঘুরিয়ে ফেলল সে। সুদালো, কিছু মনে করে না সুগন্ধা? খালামণিকে সরাসরি জিজ্ঞেস করতে অস্বস্তি হচ্ছিল বলে তোমায় করছি। বাই এনি চান্স খালুর সঙ্গে কি খালামণির কোনো ঝামেলা হয়েছে? সুগন্ধা প্রশ্ন শুনে চুপ করে রইল কিছুক্ষণ। তারপর লুকিং গ্লাসের দিকে তাকিয়ে ইরামের সঙ্গে দৃষ্টি মিলিয়ে জানালো, আপনি বাড়ির মানুষ, আজকে নইলে কালকে এমনিই জানবেন। সত্যি হইল গিয়া আম্মাজান আর বড় সাহেবের সম্পর্কটা গত 2 বছর ধইরা ঢিলা দিয়া চলতেছে। আমি অত বেশি কিছু জানি না, কখনো আগ বাড়াইয়া জিজ্ঞেস করতে চাই নাই, কিন্তু 1 বছর হইল বড় সাহেব বাড়িতে থাকেন না, আলাদা থাকেন, ব্যবসার কাজে এদিক সেদিক, সেপারেশন টাইপ। কেন কি এত কিছু গাড়ি নাই? বাইজান সারিকা আপা কখনো এই বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছুক হয় নাই। ব্যাপারটা দুয়াশা। এরম সব শুনে মাথা দুলালো, পাল্টা প্রশ্ন করলো না। এখন অনেক কিছুই ধরতে পারছে না সে। সাইবানের বিয়েতে আহমেদ অনুপস্থিতির কারণ, হঠাৎ তার বাড়িতে ফেরা আর ফিরে শত্রু মনোভাব সম্পন্ন আচরণ করা। আহমেদ উদ্দিন আর সামিয়া মুন্সির সম্পর্কটা জোড়াতালি দিয়ে চলছে। ভেতরে অনেক অজানা কাহিনী এবং কিন্তু থেকে গিয়েছে। দুজনের মাঝে মায়া ভালোবাসা নেই বললেই চলে। আচরণে তেমন প্রকাশ পায়, শুধুমাত্র নামে এখনও স্বামী স্ত্রী তারা। সুগন্ধাকে তার কলেজের সামনে নামিয়ে দিয়ে ইরাম গেল ঠিক পাশের রাস্তায়। গাড়ি থেকে নেমে ছেলেকে সাবধানে কুলে নিয়ে সে আশেপাশে তাকালো। 3 তলা একটা বিল্ডিং, নিচতলা সম্পূর্ণ কম্পিউটার প্রশিক্ষণের কেন্দ্র। ইজান মায়ের বুকে চুপটি করে শুয়ে আছে। ছেলের মাথা ছোট্ট একটা চুমু এঁকে পায়ে পায়ে ভেতরে ঢুকলো ইরাম। ঢুকতে রিসেপশনের মধ্যে একটা জায়গায় একজন হিজাব পরিহিত মেয়ে বসে আছে কম্পিউটারের পিছনে। কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ম্যাম? ইরাম এগিয়ে গেল। আমি ইরাম কিবরিয়া, আজ সকালে ফোন করেছিলাম, আপনাদের ফ্রিল্যান্সিং বেসিক কোর্সটা করতে চাচ্ছিলাম। ও হ্যাঁ, আমার মনে আছে। আমি ফর্ম রেডি করেই রেখেছি ম্যাম, আপনি ফিল আপ করে দিন। মেয়েটা ফর্ম দিল। ইরামকে এক পাশে তাকায় সোফায় বসতে ইশারা করলো। রমণী সেখানে বসে ধীরে ধীরে ফর্ম পূরণ করতে লাগলো। পরিবেশটা পছন্দ হয়েছে ইরামের। বেসরকারি হওয়ায় একদম শান্ত পরিপাটি স্থান, ভিড়ভাট্টা বলাই নেই। ছোটোখাটো একটা স্কুল টাইপের জায়গা। ইরাম যখন ফর্ম পূর্ণ করলো, তখন আশপাশ দিয়ে যাতায়াত করা গুটি কয়েক ছেলেমেয়ে ফিরে ফিরে তার কোলে বসে ইজানকে দেখছে। এক বান্ধবীর দল তো উত্তেজনা সামলাতে না পারে কাছে চলে এলো, ইজানকে আদর করে গেল, হাতে চকলেটও ধরিয়ে দিল, যেটা অবশ্যই ইজান খেতে না পারলেও প্যাকেট জিভে গুজিয়ে চুষতে লাগলো। ছেলের কাণ্ড দেখে মুচকে হাসলো ইরাম। টাকা জমা দিয়ে কোর্স ভর্তি হয়ে গেল। মেয়েটি বলল, ম্যাম আসুন, আমি আপনাকে আমাদের ক্লাসগুলো একটু কুইক ট্যুর দিয়ে দিই, তাহলে পরের দিন আপনাকে কিছু খুঁজে পেতে কষ্ট করতে হবে না। ইরাম খুশি হলো। রিসেপশনে অন্য একজনকে রেখে মেয়েটি ইরামকে করিডোর ধরে ভেতরে নিয়ে গেলাম। আশেপাশে স্কুলের মতো কয়েকটি ক্লাস, প্রত্যেকটি কম্পিউটার এবং টেবিল দিয়ে পরিপূর্ণ। একটা ছোটো লাইব্রেরিও আছে, তার সঙ্গে লাগবে একটা বিশেষ রুম। এখানে মিটিং, ভাইভা পরীক্ষা ইত্যাদি কাজ করা হয়। মেয়েটি বালিং দিল। মোটামুটি চারপাশ ঘুরে দেখানোর পর তারা যখন ফিরে আসছে, তখন ইরাম জিজ্ঞেস করলাম, আর আপু, আমি যে রিকোয়েস্ট করছিলাম সেটা, যে বাচ্চাকে সাথে রাখার ব্যাপারটা, এই ডিমান্ড আমাদের কাছে আগেও এসেছে এবং আমি দুঃখিত এই বিষয়ে কম্প্রোমাইজ করা কষ্টকর। আপনার সঙ্গে আরও অনেকে কোর্স করবে। যদি তাদের সমস্যা হয় তাহলে কর্তৃপক্ষ হিসাবে আমাদের দায়িত্ব সকলের সুবিধা অসুবিধা বিবেচনা করা। এরম চেহারা জুড়ে পড়লো। ওহ আচ্ছা, মেয়েটি থেমে জানালো, তবে মানবিক দায়িত্ব কোন থেকে বিষয়টা বিবেচনা করা হচ্ছে, কারণ আপনার মতো আর অনেকেই আছে কিংবা ভবিষ্যতে আসতে পারে। আপনার বাচ্চা যদি অন্য কারোর সমস্যা কোনো কারণ না হয়, তবে সেক্ষেত্রে বিশেষ বিবেচনায় কিছু ক্ষেত্রে উপস্থিতি রাখা যাবে। বাকিটা কর্তৃপক্ষের ফাইনাল সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সরি, আমি এর বেশি আর কোনো সাহায্য আপনাকে করতে পারছি না ম্যাম। এবার সামান্য হাসলো ইরাম। না না, যথেষ্ট করেছেন, থ্যাঙ্কস। তারা ফিরে এলো। করিডোর বেয়ে রিসেপশনের দিকে যাওয়ার সময় একদম শেষ ক্লাসটার দিকে অজান্তা নজরপাত হলো ইরামের। বেশ কয়েকজন ছেলেমেয়ে কম্পিউটার সামনে বসে আছে, আর একদম সামনে ডায়ার্সে উপর দাঁড়িয়ে ডিজিটাল বোর্ডে কিছু একটা ঝুলিয়ে যাচ্ছেন শিক্ষক। লম্বা চওড়া এক পুরুষ, মেধাহীন পুরুষের জোড়ানো কালো শার্ট এবং ফরমাল, চোখের হালকা ফ্রেমের চশমা, শ্যামলামুখী একটা মায়াবী ভাব, আত্মবিশ্বাসী উপস্থাপন। হাত নেড়ে সে বুঝিয়ে যাচ্ছে, জেন্টলম্যান অ্যান্ড লেডিস, আপনাদের আর্টিকেল ফিনিশ করার আর ঠিক 2 মিনিট বাকি আছে। আমি উপদেশ দেবো, আপনারা পয়েন্টগুলোর উপর ফোকাস করুন। সুন্দর লেখা ও লিখতে পারে। আপনাদের মনে রাখতে হবে, অন্যান্য হতে হবে নিজের সক্রিয়তা। ওকে? ইনাম থেমে দাঁড়িয়ে খানিকটা সময় নিয়ে দেখলো। খানিকক্ষণের জন্য মনে হলো এই লোকটাকে সে আগেও কোথাও দেখেছে, কিন্তু কোথায় ঠিক মনে করতে পারল না তাকে।
এভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি পাশ থেকে চোখে জানালো, উনি আমাদের সবচেয়ে জনপ্রিয় এবং গুণী ট্রেইনার কায়সান রুশদি। ওনার ইউটিউবে চ্যানেল 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। সেখানে উনি প্রোগ্রামিং কম্পিউটার সম্পর্কিত টিউটোরিয়াল ভিডিও রুশদি। এবার নিশ্চিত সে শোনা লাগছে, তবে হুট করে কিছুতেই মনে পড়ল না ইরামের সত্যিকারের স্মৃতিটুকু। সময় লাগবে। সে যখন দাঁড়িয়ে আছে তখন হঠাৎ করে ক্লাসের ভেতরে থাকা কায়সার মাথা কাত করে তাকায়। ইরামের সঙ্গে চোখাচোখি হয়ে গেল তার। বিব্রত হয়ে পড়ল ইরাম। আর দাঁড়ালো না, দ্রুত উল্টো ঘুরে ছেলেটাকে নিয়ে হেঁটে চলে গেল। সে খেয়ালই করল না কাউসানের দৃষ্টি সে আড়াল হওয়া পর্যন্ত তাকে অনুসরণ করে গেল। ভর্তির কাজ শেষ যাওয়ার পর ইরাম বাইরে চলে এলো। সুগন্ধার পরীক্ষার 40 মিনিট ছিল, এতক্ষণে হয়ে যাওয়ার কথা। গাড়ি নিয়ে সে যখন সুগন্ধার কলেজের গেটের সামনে অপেক্ষা করছে তখন অদূরে একটা বাইকের উপস্থিতি লক্ষ্য করলো। তেমন চোখে পড়ার মতো কিছু নয়, ক্লাসিক কালো হুন্ডা। সেখানে বসে আশে করে বাদাম চিবুচ্ছে একটা ছেলে, আর একটা ছেলে ঠিক পিছনে দাঁড়িয়ে সিগারেট টানছে। ছেলে দুটোকে কিছুক্ষণ আগে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা ছিল ইরা। শর্ট টাইম মেমোরি ভীষণ ভালো তার, লং টাইমে বলে গেলেও কাছাকাছি সময়ের গোটা ঘটনা ভালোই মনে থাকে। বাইক চুকে লাগার মতো কিছু না, আশেপাশে কালো সবুজ আরও কিছু বাইক আছে। তবে ইরামের কেন যেন মনে হচ্ছে সে যেখানে যেখানে যাচ্ছে এই বাইকটাও ঠিক সেখানে যাচ্ছে। নাকি মনের ভুল? দুটো জায়গায় কাকতালীয়ভাবে হয়তো অঞ্চলে গিয়েছে তারা দুজনে। তা থেকে সন্দেহজনক হয়ে গেলাম। সুগন্ধা চলে আসার বিষয়টা নিয়ে আর বাবার সুযোগ হলো না তার। বাড়ির দিকে যাওয়ার সময় বাইকটা ওখানেই থেকে গেল। অনুসরণ করলো না বিদায় ইরাম নিশ্চিন্ত হলো। সেই বেশি সন্দেহ করছিল। রাত প্রায় 2টা। সাইবাংশ এখন তুঙ্গে। সময় যত বাড়ে তত তার সঙ্গে পাল্লা দিয়ে বাঁধন হারা হয় মানুষের আত্মা। লাল নীল বাতির ঝলমলে আলোর নিচে কন্ট্রোল প্যানেলের যুগে বিট ঠিক করছে সাইবান। এক হাতে হেডফোন ধরা, কানের কাছে শরীর দুলে যাচ্ছে তার মিউজিকের সাথে সাথে। ডান্স ফ্লোরে তরুণ তরুণী উচ্ছ্বাসমত্ত। এদের দেখলে মনে হয় না জীবন নিয়ে বিন্দুমাত্র দুশ্চিন্তা আছে কারো। বেশ কতক রমণী তো নাচতে নাচতে একবারে সাইবানের কাছে ঘেসে এলাম। হেই মিস্টার ডিজে, ভেরি হ্যান্ডসাম, থ্যাঙ্কস, পাল্টা হেসে উত্তর করলো সাইবান। আরেকজন তো একবারে গা ঘেসে এসে সেলফি তুলে নিয়ে অপ্রেষিত গলায় শুধালো, আজকে শো এর পর ফ্রি আছেন? ওয়ানা হ্যাভ আ লিটল ড্রিঙ্ক উইথ মি লেটার? সাইবান নিজের বাম হাতটা তুলল। তার আনুমানিক একটি সিলভার আংটি জলজল করে উঠল, যদিও আংটিটা কোনো কারণ ছাড়াই আজ পরা হয়েছিল। সে আঙ্গুল দিয়ে সেদিকে নির্দেশ করে বলল, সরি মাই লেডি, আই হ্যাভ মাই ওয়ান লেডি টু ড্রিঙ্ক উইথ। হাউ কিট! আশেপাশে কিছু মেয়ে উৎসাহ দিয়ে চিৎকার করে উঠল, আবার অনেকে মুখ ফুলিয়েও ফেলল। সাইবান অবশ্য কারো দিকে মনোযোগ দিল না। সে মাইক্রোফোনে চেঁচিয়ে উঠল, লেটস গো! তীব্র বিটে কেঁপে কেঁপে উঠল লাগলো চারপাশ। সবাই উল্লাসে ফেটে পড়ল। মিষ্টি একটা গ্রানে সেয়ে রইল পরিবেশ। প্রায় ঘেমে গিয়েছে সাইবান। তার উপর থেকে ব্লেজার খুলে শুধু জ্যাকেট পরে কাজে মনোযোগ দিল। কপালে চুলের গুছা লেপটে আছে তার, চিকচিক করছে আইব্রু পিয়ার্সিং। সকলে যখন মিউজিকের সঙ্গে প্রায় উন্নত হয়ে উঠছিল তখনই একবারে হঠাৎ করে গুঞ্জনের শব্দ সেয়ে গেল চারপাশে। প্রথমটা কেউ বুঝতে পারল না কি হয়েছে। ডান্স ফ্লোরের মাঝখানে বারবার একটি ছেলে আরেকটি ছেলের উপর চড়া হয়েছে, নিচে ফেলে ঘুষি মারছে। আধারে হেলায় বিষয়টা স্পষ্ট নয়। সাইবান ভ্রু কুচকা তাকালো। মিউজিকের ভলিউম কমিয়ে এনে হাত তুলে টিমকে ইশারা করলো। লাল নীল ডিস্কো লাইট নেভিয়ে জ্বলল, উজ্জ্বল বাতি জ্বলে উঠল মুহূর্তে। সবাই ছড়িয়ে ছিটিয়ে গেল। মারামারি হচ্ছে দুজন ছেলের মাঝে। সাইবান একটি দীর্ঘশ্বাস ফেলল। নতুন কিছু নয়, অ্যালকোহলের প্রভাবে হার হামেশাই শো এর মাঝে এমন উদ্ধ্বস্ত কাণ্ডের মোকাবেলা তাকে করতে হয়। তুই আমার ওয়ালেট নিয়েছিস? আরে আমার বাপকে চিনিস তুই? তোর মতো চুদ্দা প্রিন্সকে কিনে ফেলতে পারবে অনায়াসে, আর আমি কিনা তোর ওয়ালেট নেব? ক্রেইজি! তাহলে আমার ওয়ালেট কোথায়, চোর কোথাকার? সিকিউরিটি বিট টেলে এগোতে এগোতে সাইবান এগিয়ে গেল। একটা মেয়ের গায়ে মুখ্যম ধাক্কা লেগেছে দুজনের মারামারি কান। মেয়েটাকে ধরে সে আস্তে করে পিছিয়ে নিরাপদ দূরত্বে রেখা দুটো ছেলের মাঝ বরাবর দাঁড়ালো। ওকে নাও বয়েজ, স্টপ ইট। দুজনের বাপের অনেক টাকা, না হলে এখানে ফুর্তি করতে আসতে না। সো চিল। ছেলে দুটো তমতম খেয়ে একে অপরের দিকে তাকালো, তারপর সাইবানকে দেখলো। আপনি মাঝখানে বাদ সাজছেন কেন? বিষয়টা কার না, বিষয় হলো বেয়াদবির। ওই শালা তুই আমার ওয়ালেট নিলি কোন সাহসে? কতবার বলেছি নেইনি, আর শালা বলিস কাকে? মাদার! যাহ, এবার আমি নিয়েছি তোর ওয়ালেট। কার কি ছিঁড়বি ছিঁড়ে দেখি। দুজন দুজনের দিকে আবারও তেড়ে গেল। মাঝখানে সাইবান স্যান্ডউইচ হয়ে গেল। একবারে যাচ্ছে তাই অবস্থা। সিকিউরিটি এসে ঘিরে ফেললো। দুজনকে একে অপরের কাছ থেকে সারাতে চেষ্টা করলো। অন্যরা চেঁচিয়ে বলছে, বাইরে বাইরে ফালান দুটোকে, বদমাইশ! ইয়েস, জাস্ট থ্রো দেম আউট প্লিজ। পুরো মজাটাই মাটি করে দিচ্ছে। এই চরম বিশৃঙ্খলার মাঝে সাইবান পকেটে থাকা ফোন ভাইব্রেট করে উঠল। জীবনে এই প্রথম ফোন সে রিসিভ করবে না। ফোন পুরোপুরি সুইচ অফ করতে ভুলে গিয়েছিল, তাই ফোন কেটে বন্ধ করার জন্য হাতে তুলতেই সে থমকে গেল। সিকিউরিটি চেঁচিয়ে তাকে কিছু বলছিল, তবে সে হাত তুলে বলে উঠল, হুশ!
তারপর সকলের উদ্দেশ্য রীতিমতো গলা ফাটিয়ে হুক্কার দিল, এভরিওয়ান শাট দ্য ফাক আপ রাইট নাও। কেউ যদি আগামী 2 মিনিটের মতো একটা টু শব্দ করেছে তো পার্সোনালি তার ভোকাল কার্ডের ক্ষমতা দেখে নেব আমি। তার কণ্ঠস্বর অদ্ভুতরে একটা জাদুকরী ক্ষমতা ছিল বোধ হয়। সিকিউরিটি চিৎকার চেঁচামেচি করতে থাকা মানুষ এমনকি ঝগড়ার কারণে সেলে দুটো অবধি জমে গেল। সাইবান সকলের মাঝখানে দাঁড়িয়ে ফোন রিসিভ করল। ইয়েস মাই প্রেশিয়াস। তার কণ্ঠস্বর এতটা নরম হয়ে উঠল যে আশপাশের কেউ কোনো তালমিল না পেরে ডেপ ডেপ করে তাকিয়ে রইল। শুধু ফোনের ওপাশ থেকে বেশি এলো ইরামের কণ্ঠস্বর। শেষ হয়নি? এই তো শেষের পথে। আপনি ঘুমাননি এখনও? খুব বেশি মিস করছেন হাজব্যান্ডকে? হাজব্যান্ড শব্দটা একটা আলাদাই জোর দিল সাইবান। তির্যক হাসি ফুটল তার টুটে। ইরাম কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তুমি অনেক টায়ার্ড বোঝা যাচ্ছে। কথাবার্তা কোনো ঠিকানা নেই। আপনি এসে ঠিক করে দিতে পারবেন, মাইন্ড করবো না। নিয়ে তো যাওনি, জিজ্ঞেস করে দেখাস যেতে চাই কি না। ওহ হাউ ক্রুয়েল অফ মি। আপনি হানিমুনে আসতে চান সেটা আমাকে আগে বলবেন না আলাদিন। চেহারা দেখা না গেলেও সাইবান নিশ্চিত এখন ফোনের পাশে থাকা ইরামের গালদুলো লালচে হয়ে উঠেছে। উজ্জ্বল শ্যামলা তোকে লালচে ভাবটা দেখলেই তার কেমন পাগল লাগে। ভাগ্যিস ইরাম কাছে নেই। তার কথাবার্তা দাজ লক্ষ্য করে ইরাম বিষয়টা পাল্টে ফেললাম। যাকে শুয়ের মাঝখানে ফোন রিসিভ করলে কিভাবে? আপনার যত শুধু আমার শো কেন, দুনিয়াটাও বিরতির বার্তাতে রাজি আছে। বুঝেছি, সিলেটে গিয়ে তোমার মাথাটা আসলেই নষ্ট হয়ে গিয়েছে। বেশি বেশি চা খাওয়ার চেষ্টা করো, চায়ের দেশে বসে। তাতে যদি মস্তিষ্কের জোরটা একটু খুলে। কিলকিল করে হাসলো সাইবান। মস্তিষ্কের জোটে আপনি পাকিয়ে গেছেন, এত সহজে খুলবে কি? ইরাম দীর্ঘশ্বাস বেসে এলাম। আশেপাশে কোনো শক্ত জিনিস থাকলে মাথাটা বাড়ি মেরে ঠিক করো। আর হ্যাঁ, শেষ হওয়ার সাথে সাথে সোজা হোটেলে গিয়ে রেস্ট নেবে, খাবে, তারপর ঘুমাবে। আমি কালকে আর ফোন দেবো না। দিলে উল্টাপাল্টা কথা শুরু করবে। রাখছি। যত আজ্ঞা। পার্ট টাইম আম্মু, ফুল টাইম ওয়াইফি। গুড নাইট, ব্যাড নাইট। আপনাকে ছাড়া আমার নাইট কখনো গুড হবে না। ফোনটা এবার সরাসরি কেটে দিল ইরাম। সেভেন টুটে হাসি মেখে ফোনের স্ক্রিনের দিকে চেয়ে রইল। একবারে জ্বালিয়ে ফেলেছে কয়েক মিনিটে। ফোন পুনরায় পকেটে ভরে মুখ তুলেতেই সে বরকে গেল। সকালে তখনও একদম চুপ করে বাদ্য শিশুর মতো দাঁড়িয়ে তাকে দেখা যাচ্ছে। সাইবান বাঁকা হাসলো। হেই ওয়াইফি, কাম ফাস্ট নাও। কোথায় যেন ছিলাম আমরা? ও হ্যাঁ, জগরা, প্লিজ কন্টিনিউ। সিকিউরিটি। সাইবানের সঙ্গে ফোন কলটা অভাবনীয় ছিল। এখনও বুকের ভেতর দুকপুক করছে ইরামের। ফোনটা কান থেকে নামিয়ে সামনে তাকাতেই সে অবাক হয়ে গেল। বিপরীত দিকে সোফায় বসে থাকা সামিয়া এবং সারিকা দুজনে তার দিকে রীতিমতো হা করে তাকিয়ে আছে। আজ এমনিতে অনেকটা রাত হয়ে গেছে। সামিয়া ফিরেছেন কিছুক্ষণ আগে। সারিকা নিজের কিছু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিল। আর ইরাম রাতে তৃতীয়বারের মতো উঠে যাওয়া ইজানকে পুনরায় ঘুম পাড়িয়ে নিচে নেমেছিল। তিনজন রমণী অপরিকল্পিত এক চায়ের আসরে বসে গিয়েছিল। অতপর সামিয়া চোয়াল ফাঁক হয়ে গিয়েছিল। অপরদিকে সারিকার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে আছে। ইরাম একটা ডুব দিলাম। কী ব্যাপার, তোমরা এভাবে তাকিয়ে আসো কেন? সারিকা ইরামের হাতের ফোনের দিকে আঙুল তুলে নির্দেশ করে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, ওয়েট। সাই শুয়ের মাঝখানে ফোন অন রেখেছে। ও তোমার কল রিসিভ করেছে। দ্বিতীয় অবিশ্বাস্য বাক্যটি ছুটে আসলো সামিয়ার তরফ থেকে, যার পরনায় হতবাক তারা। তবে ইরাম এর কারণ উদ্ঘাটন করতে পারল না। ফেলফেল করে শাশুড়ি আর ননদদের দিকে তাকিয়ে রইল। তারা এত অবাক কেন হচ্ছে, যেন সাইবান জীবনে তাদের ফোন কল রিসিভ করেনি।